আজকের পর্বে আপনাদেরকে দেখাবো পেরিয়ার টাইগার রিজার্ভের যে বোটিং এক্সপিরিয়েন্স সেই নিয়ে আজকের এই পর্ব। আমি রিসেন্টলি কেরালায় গেছিলাম। কেরালার থেক্কাড়িতে যে পেরিয়ার টাইগার রিজার্ভ আছে সেখানে কিন্তু বোটিং করা হয় এবং এই বোটিংয়ের অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার, সেই নিয়ে আজকের এই পর্ব। এর আগের পর্ব যদি কেউ কোনোভাবে মিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবেন সেই ভিডিওটি, কারণ ওই ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি কীভাবে আমি অনলাইনে টিকিট বুক করব এবং সেই টিকিট নিয়ে আপনি টিকিটের সফট কপি নিয়ে কী করে আপনি আসবেন এবং ফরেস্ট চেকপোস্টের মধ্যে দিয়ে কীভাবে আপনি ওই 4 কিলোমিটার ডিস্টেন্স বাসে করে আসবেন এবং বনের যে অদ্ভুত অভিজ্ঞতা সেটা আপনার কি বলবো চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করবেন এবং তারপর আপনি কিভাবে এই পেরিয়ার টাইগার রিজার্ভে যে পেরিয়ার নদীর কাছে এসে আপনি বোটে উঠবেন সমস্ত কিন্তু এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আর এই পর্বে হচ্ছে বোটে ওঠার পর আমার সাথে কী হলো এবং কেমন সেই অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। বোটে ওঠার পরই আমি নির্দিষ্ট জায়গায় আমার সিট পেলাম। সত্যি কথা বলতে কি এর দুটো ডেক আছে, আপার ডেক অ্যান্ড লোয়ার ডেক। আমি কিন্তু লোয়ার ডেকে সিটটা পেয়েছিলাম, অনেক আগে কিন্তু সিট আমার বুকিং করা ছিল। পরে আমার মনে হয়েছিল যে হয়তো পরে যদি বুকিং করতাম তাহলে তো আপার ডেকে হয়তো পেতাম সিট, আর আপার ডেকে পেলে কিন্তু বিউটি আরও বেশি উপভোগ করা যেত। বনের যে সৌন্দর্য, নদীর যে সৌন্দর্য সেটা তো আরও ভালো করে উপভোগ করা যেত। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আর অনুশোচনা করে লাভ নেই। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। ঠিক 3:30 নাগাদ আমার এই বোট আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিল। জীবনে অনেক নদী সমুদ্র অনেক কিছু দেখলাম, কিন্তু কেরালার এই পেরিয়ার রিভার বোটিংয়ের সময় যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছিলাম বা যেটা আমি চোখ ভরে দেখেছিলাম সেটা হয়তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি সেটা কিন্তু আমি জানি না, আর এটাও বুঝতে পারছি না আপনারা কতটা সেটা ফিল করতে পারছেন। অদ্ভুত এক সৌন্দর্য, জল মানে অনেকটা লেকের মতো দেখতে, আমরা বলি না লেক, আমারটা কিন্তু লেকের মতো এগুলো দেখতে, যদিও এটা নদী, কিন্তু আমি তো আমার মনে হচ্ছিল আমি যেন লেকে ঘুরতে এসেছি। এতটা সুন্দর, তার মধ্যে আপনারা এরপর দেখতে পারবেন এত সুন্দর সুন্দর পাখি রয়েছে এই নদীতে, যেটা কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। অপূর্ব লেগেছে, অপূর্ব। তো তাই আপনাদের রিকোয়েস্ট, আপনারা যদি কেরালায় যান অবশ্যই কিন্তু পেরিয়ার রিভারের এই বোটিংটা কিন্তু অবশ্যই করবেন। এখানে আরেকটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। মানে এই জার্নি করতে করতে এক জায়গাতে আমরা দূরে কিছু হাতির দল কিন্তু দেখতে পেয়েছিলাম, যেটা আমি হয়তো এই ভিডিওতে দেখাইনি, যেহেতু খুব ঝাপসা ভিডিও এসেছিলো সেই জন্য আমি কিন্তু দেখাইনি। আর পরে ওই দিন রাতেই মানে আমি নাইট সাফারি করেছিলাম, যেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে
কেরালাতেই একমাত্র নাইট সাফারি হয়, মানে ফরেস্টের ভিতর নাইট সাফারি হয়, সেখানে ফরেস্ট গার্ড থাকে, যেটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও হয় না। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু ওখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন ওটা ওনাদের কথা। এবার রাত্রিবেলা যখন আমি নাইট সাফারি করেছিলাম, সেই নাইট সাফারি করার সময় ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের বলছিল যে ওনারা আজকে যখন গার্ড দিচ্ছিলেন তখন কিছু হাতির দলছুট হয়ে গেছিলো এবং তাদের নিয়ে দৌড়াদৌড়ি করে সারা দিনটা তাদের মানে ওই দিন শেষ হয়ে গেছিলো, মানে এত বাজেভাবে কেটেছিল। তো তখন আমি ওনাদেরকে বললাম যে হ্যাঁ, আমি কিন্তু আজকে যখন এই বোটিং করছিলাম তখন কিন্তু আমি হাতিগুলোকে দেখেছিলাম, প্রায় 4-5টা দলের ওনারা হাতির দল ছিল এবং তার মধ্যে কি 2টো না 3টে বাচ্চা ছিল। যত দূরে আমি দেখতে পেয়েছি সেটা কিন্তু ওনাদের শেয়ার করলাম। উনি তখন বললেন হ্যাঁ, ওই হাতির দলকে নিয়ে কিন্তু ওনারা তাড়িয়ে বেড়াচ্ছিলেন যাতে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ওনারা থাকেন। এটা কিন্তু আমার খুব দারুণ লেগেছিল যে ওনারাও এই পরিস্থিতি হয়তো ওনাদের কাছে অনেকটা চাকরি করেন বলে ওনাদের হয়তো খারাপ লাগছে যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে, হয়তো শরীরের পরিশ্রম হয়, কিন্তু আমার কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব এনজয় করেছেন। যদিও হয়তো ওনাদেরকে আমি এটা বলিনি, আমি মনে মনে কিন্তু এই ব্যাপারটা খুব এনজয় করেছিলাম। বোটিং করতে করতে আমার একটাই জিনিস ফিল হয়েছে যে আমি বোটের বাঁদিকে জানালা দিয়ে তাকাতে ডান দিকের জানালা দিয়ে কী দেখা যাচ্ছে সেটা যেন আমি মিস করে যাচ্ছি। তাই বারে কিন্তু আমাকে একবার ডান দিক একবার বাঁ দিক এই ভিডিও শ্যুট করার জন্য বারে উঠতে আর বসতে হচ্ছিল। কিছু করার ছিল না, আমি কোন দিক ছেড়ে কোন দিকে দেখব। একটা অদ্ভুত সৌন্দর্য যেটা কিন্তু বলে আমি বোঝাতে পারছি না। যাই হোক, এতটাই ভালো লেগেছিল আমার, সেটা বলে আমি হয়তো আপনাদের বারে এই কথাটা উচ্চারণ করছি। সত্যি আমার খুব দারুণ লেগেছিল এই বোটিং এক্সপিরিয়েন্স। এটা আমার কিন্তু কল্পনার অতীত। এবার এই ফরেস্ট সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো। এই পেরিয়ার যে ফরেস্ট রিজার্ভ এটাকে দেখছেন, প্রাথমিকভাবে এটা 1950 সালে একটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং 1978 সালে এটিকে একটি প্রজেক্ট টাইগারের অধীনে বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছিল। বাঘ রক্ষা করার জন্য ভারত সরকার দ্বারা চালু করা এটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি। এই যে ফরেস্টটা দেখছেন এটা মোটামুটি পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত এবং এটা ভারতবর্ষের যে পশ্চিমঘাট সেখানে কিন্তু অবস্থিত এবং কেরালার ইদুক্কি এবং পাথানামথিটা জেলা জুড়ে কিন্তু বিস্তৃত। এই রিজার্ভ ফরেস্টের যে আয়তন সেটা প্রায় কিন্তু 925 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আপনি চিরহরিৎ থেকে পর্ণমোচী সমস্ত রকমের কিন্তু এখানে গাছ দেখতে পাবেন। সেই সঙ্গে আপনার আরও যেসব পশু পাখির মধ্যে আছে সেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন হাতি, বাঘ, এছাড়া অন্যান্য প্রজাতির মধ্যে আপনি দেখতে পাবেন চিতা, ইন্ডিয়ান বাইসন যেটাকে গৌর বলি আমরা, সাম্বার ডিয়ার, ওয়াইল্ড বিয়ার মানে বন্য শুয়োর, হনুমান এবং আরও অন্যান্য প্রজাতির কিন্তু এখানে পাখি থেকে আরম্ভ করে রেপটাইলস মানে সরীসৃপ, উভয়চর অনেক প্রাণী দেখতে পাবেন। তো এর মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন আপনার বোট ক্রুজ রয়েছে, ট্রেকিং রয়েছে, ব্যাম্বুর অ্যাক্টিভিটিও রয়েছে। সেগুলো যাই হোক, আমি যে ওয়েবসাইট আমি এর পূর্বে যে ভিডিওতে যে ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলেছি, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন অবশ্যই। সেখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু এগুলো বুক করে নিতে পারেন।
1.5 ঘন্টার এই বোট জার্নি কিন্তু আমার কাছে অপূর্ব লেগেছিল। টাকাটা তখন আর কোনো রকম যেন গায়ে লাগছিল না, টাকার পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। তো যাই হোক, আমার কিন্তু অপূর্ব লেগেছিল। আপনারাও দেখতে পাচ্ছেন কীরকম লাগছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। জলের উপরে যে এই যে পাখিগুলো আমরা দেখছিলাম না, সেগুলো অপূর্ব লাগছিল। আমি চোখে দেখে ঠিক যেন বিশ্বাস করাতে পারছিলাম যে এত সুন্দর হতে পারে প্রকৃতি এবং এত সুন্দর কেরালা। শুনেছিলাম, কিন্তু চাক্ষুষ যখন দেখলাম না, সত্যি কেরালা সম্বন্ধে আমার মন কিন্তু একেবারে ভরে গেছিলো। তো যাই হোক, আপনারা এই রিজার্ভ ফরেস্টে কিন্তু অবশ্যই আসবেন, আর এই বোটিং কিন্তু অবশ্যই করবেন, আপনার কাছে রিকোয়েস্ট রইল। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনারা এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো কিন্তু একসাথে অনেকগুলো ছেড়েছিল এবং তারা বিভিন্ন দিকে কিন্তু ভাগ হয়ে গেছিলো। একসাথে কিন্তু ছাড়লেও তারা বিভিন্ন দিকে ভাগ হওয়ার জন্য কী হয়েছে, আমরা সবাই সবার মুখোমুখি হচ্ছিলাম। কেউ হয়তো ফিরে যাচ্ছে, কেউ হয়তো সামনের দিকে এগোচ্ছে, কেউ হয়তো আমার পাশাপাশি যাচ্ছে, এরকম কিন্তু সম্মুখীন হয়েছিল। তো এটা কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আর এইভাবে বোটিং এক্সপিরিয়েন্স শেষ করে কিন্তু আমরা আস্তে আস্তে আবার যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেখানে কিন্তু আস্তে আস্তে ফিরে এলাম, এবং ফিরে এসে আমরা সব একসাথে ওখানে আমরা জমায়েত হলাম। এবং যে বাসে করে আমরা এসেছিলাম যে টিকিট কাউন্টার ওখান থেকে, সেইখানে কিন্তু আমাদের আবার বাস সেইভাবেই নিয়ে গেল যেভাবে আমরা এসেছিলাম। আর আমি মেইনলি ব্যাম্বু গ্রুপ ভিলেজে ছিলাম। ব্যাম্বু গ্রুপ ভিলেজ হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভের আন্ডারেই কিন্তু একটা আপনার কি বলবো থাকার জায়গা, যেটা কিন্তু অপূর্ব এক্সপিরিয়েন্স। আমার ভিডিওতেই আমি শেয়ার করেছি, পারলে আপনারা দেখে নেবেন। অপূর্ব, মানে পুরো বন বাংলো যেটাকে বলা হয়, সেটা কিন্তু সেই বন বাংলো। এবং এই বন বাংলোর পাশেই কিন্তু এই বাসগুলো ছাড়ে, এবং ওখান থেকেই বাসগুলো ছেড়ে এখানে নিয়ে আসে নদীর কাছে, এবং সেখান থেকে আবার নদীর থেকে কিন্তু আবার নিয়ে সেই বোটিং যে টিকিট কাউন্টার, সেখানে কিন্তু আবার আপনাকে ছেড়ে দেবে। একটা কথা আপনার সাথে শেয়ার না করে পারছি না। এই বোটিং এক্সপিরিয়েন্সটা আমার 1.5 ঘন্টা ছিল, কিন্তু যখন শেষ হচ্ছে না, যখন আমি আস্তে আস্তে ফিরে আসছি, এতটা খারাপ লাগছিল যেটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আরও যদি অনেকক্ষণ এই অভিজ্ঞতাটা সঞ্চয় হতো এবং আরও যদি জলের মধ্যে থাকতে পারতাম, সেটা কিন্তু একটা অন্যরকম মাত্রা পেত। কিন্তু সব কিছুরই একটা তো সময়সীমা থাকে, তো সেই সময়সীমা অনুযায়ী কিন্তু 1.5 ঘন্টা এটা জার্নি ছিল, এবং আস্তে আস্তে প্রায় 5টা নাগাদ আমরা কিন্তু এখানে ফিরে এসেছিলাম। এবং তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে বাসে উঠি, এবং বাসে উঠে আস্তে আস্তে ফিরে আসি। কোনো ব্যাপার নেই।
আর আমাদের বোটিং কমপ্লিট করার পর যতগুলো বোটের ট্যুরিস্ট পার্টি ছিল সবাই কিন্তু শেরের তলায় আমাদেরকে একসাথে দাঁড়াতে বলা হয়েছিল এবং ওখান থেকে এক এক করে লাইন বাই লাইন করে কিন্তু আমরা বাসে উঠেছিলাম। নইলে একটা সিস্টেমেটিক ওয়ে না থাকলে তো মুশকিল হয়ে যাবে, কে কার আগে উঠবে, একটা ঝামেলা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা সবাই এই শেরের তলাতেই কিন্তু দাঁড়িয়েছিলাম এবং এরপর এখান থেকে এক এক করে সেই বাসের মধ্যে ওঠানো হয়েছিল এবং বাস যখন ভর্তি হয়েছে তারপর সেই বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এইভাবেই কিন্তু আমরা ফিরে এসেছিলাম। এই জার্নি পথে কিন্তু আমাদের অনেকবার এই বাঁদরের সাথে কিন্তু পরিচয় হয়েছিল। তো যাই হোক, বাঁদর থেকে কিন্তু আপনারা সাবধান, তাদের সাথে এমন কোনো কিছু বিহেভিয়ার করবেন না যেটা কিন্তু খারাপ হতে পারে পরিস্থিতি। তো যাই হোক, মোটামুটি আমরা এই এপিসোডে একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, তাতে আমার কিন্তু ভালো লাগবে, কারণ এত কষ্ট করে খেটে এই ভিডিও বানানো, তার পেছনে অনেক কিছু থাকে। আপনাদের এই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমার এই চ্যানেলকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি হয়তো ঠিক সবসময় কন্টেন্ট দিতে পারি না, তো চেষ্টা করি সবসময় দেওয়ার এবং অথেন্টিক দেওয়ার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম কিছু ভিডিও নিয়ে এর পরবর্তী পর্যায়ে। ততক্ষণ সবার কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি।